1000 গণমিছিল নিয়ে দেশ দখলের মহাপরিকল্পনা শেখ হাসিনা। ট্রাম্পের নির্দেশে এই মাসেই দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি দেশ আবারও আওয়ামী লীগের দখলে চলে যাবে? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত প্রমাণ সহকারে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তাহলে চলুন এই ভিডিওটি দেখতে থাকে। 170 বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন, কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন, বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা। এই অরাজকতার বিরুদ্ধে সকলকে রুখে দেওয়া হবে। কখনই পিছনে দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা চায় নাই, ইনশাআল্লাহ যাবেও না। জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে। তবে যা কিছু আছে সেই নিয়েই প্রস্তুত হতে হবে। আর ওই মব ভায়োলেন্স করবে আর বসে বসে মার খাবেন তা হবে না, নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে। তারপর দেখা যাবে কে কত ধানে কত চাল। তাই সবাই সেইভাবে নিজেদেরকে শক্তিশালী করেন। আমি তো আছি আপনাদের পাশে, যখন জ্বালাবে আমরা দেখবো। যারা হয়তো নিহত, ঘর বাড়ি পোড়া, অবশ্যই আমি যখনই সুযোগ পাবো তাদের সব বাড়িতে সকলের জন্য ব্যবস্থা করে দেবো। গত এক সপ্তাহ ধরে আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের ফ্রেন্ড বারবার একই জিনিস জিজ্ঞেস করছে মেসেঞ্জারে যে ভাইয়া নির্বাচন মনে হয় এখনো হচ্ছে না, নির্বাচন কি আদৌ হবে? এতদিন পরে এসো তাদের মনের সংখ্যা আমাকে বারবার বলছে ভাইয়া এই বিষয়ে একটা ক্লিয়ার আলোচনা করেন, আপনার কাছ থেকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই। আজকে আমি এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, এখনো যে সকল আলামত দেখা যাচ্ছে এখনো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে আমরা 100% শিওর বলতে পারছি না। কারণ ভারতের মধ্যে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অলরেডি অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। শেখ হাসিনাও আস্তে আস্তে বিশ্বমঞ্চে অডিও বার্তার মধ্যে আসতে শুরু করে দিয়েছে এবং সামনে দেখবেন ভিডিও বার্তায়ও কিন্তু তিনি চলে আসছে। এইদিকে বিশ্বের কোনো দেশই এই নির্বাচনকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। হয়তোবা ডক্টর ইউনূসের গায়ের জোর আছে, তিনি তবুও সমর্থন দিচ্ছে বলে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি করে ফেলার চেষ্টা করছে। কিন্তু এখন যে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে নির্বাচনের কিছুদিন আগে এমন কিছু বাংলাদেশে গোলমাল তৈরি হবে, ওই গোলমালের কারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। কারণ একটা জিনিস চিন্তা করেন, শুধু ক্রিকেট খেলা দিয়ে বাংলাদেশ ভারতের বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। অলরেডি বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড, খেলাই দিকে শেষ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন করবে না ভারত, তিস্তা চুক্তিও নতুন করে নবায়ন করবে না ভারত, আমদানি রপ্তানি একেবারে শূন্যর কোটায় নেমে আনার প্ল্যানিং করতেছে ভারত, আকাশপথ বন্ধ করে দেওয়ার প্ল্যানিং করতেছে ভারত। কূটনীতিকভাবে বাংলাদেশকে যেভাবে কোণঠাসা করা প্রয়োজন তাদের স্বার্থ হাসিলের জন্য সকল কিছু করছে ভারত। ভারতকে এগুলো মনে করছেন এমনি এমনি করছে, ভারতকে পিছন থেকে কিন্তু রাশিয়াও সাপোর্ট করছে এবং বিশ্বের অন্যান্য পরাশক্তি কিন্তু সাপোর্ট করছে। আর আমেরিকা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, একেবারে সাপোর্টও করছে না, একেবারে এই ব্যাপারগুলোকে উড়িয়েও দিচ্ছে না। মানে ভারত যদি কিছু করতে পারে করুক, আমরা বাধা দিব না। আমেরিকা এই স্টেজে আছে, তার মানে ভারত এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন যতই বলেন তারেক জিয়াকে সমর্থন জানাচ্ছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, জামাতকে ভারত সমর্থন জানাচ্ছে, শফিকুর রহমান প্রধানমন্ত্রী হোক, ভাই এগুলো উপর দিয়ে লেবাস চলতেছে। মূলত আওয়ামী লীগ ছাড়া ভারত 1% রাজি না নির্বাচন হোক, সেজন্য এত কিছু করা। ডক্টর ইউনূস অনেক বেশি পেশারা আছে, কিন্তু ডক্টর অনেক বেশি পেশারা থাকলেও ডক্টর ইউনূস জানে বাংলাদেশে তার কোনো ভবিষ্যৎ নাই, বিশ্বের অন্য কোনো দেশও তার কোনো ভবিষ্যৎ নাই। তার বয়স এখন 90-এর কাছাকাছি, বাঁচবার কতদিন। তার যে জিদ ক্ষোভ আছে আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি, সেটাই তোলার জন্য তিনি উপদেষ্টা পদে বসেছে। এই 16-17 মাসে যা তোলা তুলেছে, শেষ পরিণামটা 12ই ফেব্রুয়ারি একটা পাতানো নির্বাচনের মাধ্যমে শেষ প্যারাকটা মারবে। সে কারণে ডক্টর বসে আছে। যত কিছু হোক, বাংলাদেশ উড়ে যাক, গৃহযুদ্ধ হোক, বাংলাদেশের মানুষ মারা যাক, দুর্ভিক্ষে আওয়ামী লীগ আন্দোলন করে ছেড়া বেড়া করে ফেলুক, ডক্টর পদত্যাগ করতেও রাজি নেই, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা করতেও রাজি নেই এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতেও রাজি নেই। কিন্তু ডক্টর ইউনূসের জায়গায় যদি কোন একটি রাজনৈতিক সরকার থাকতো এই অবস্থায়, বা কোনো ওই তত্ত্বাবধায়ক সরকার থাকতো, বাধ্য হতো যে একটা কূটনৈতিক খেলা খেলেছে ভারত আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতে এবং আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশের রাজনীতি করতে পারতো। হয়তোবা 12ই ফেব্রুয়ারির আগে যা কিছু করার এভাবে চলতে থাকবে ভারতের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে। হয়তোবা 12ই ফেব্রুয়ারির আগে আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে একটা বিশাল বড় একটা চমক দেখিয়ে দিতে পারে, বিশাল একটা বড় চমক দেখিয়ে নির্বাচনও বানচাল করে দিতে পারে। কারণ জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান আছে জিএম কাদের, তিনিও বলতেছে আওয়ামী লীগকে ডাইরেক্ট নিষেধ করা হয়নি, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর। আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। জিএম কাদের মোটামুটি একটা সাপোর্ট পেয়েছে পিছিয়ে থেকে, এই জন্য জিএম কাদের ধরনের বক্তব্য দিচ্ছে। শুধু জামাত ইসলামী আর বিএনপি ছাড়া
বাংলাদেশের যত দল আছে সকলে চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আমি এনসিপি কে জামাতের বাইরের দল মনে করি না। এনসিপি মানে জামাত, জামাত মানে এনসিপি, সে কারণে এনসিপির কথা বলছি না। এই জামাত এদের ভোট আছে হয়তো 4% ছিল আগে, এখন হয়তো 7-8% হবে বা 10% হবে। বিএনপির আগে 40% ছিল, এখন আরো কমে গিয়েছে। কারণ বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে 16-17 মাসে, যে পরিমাণ ঘুমতার সাথে জড়িত ছিল, বিএনপি যে 40% আগে ভোট ছিল এখন কমে হয়তো বা 33-34% চলে আসছে। ওই 4-5% ভোটগুলা জামাতের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। জামাত এবং বিএনপি মিলে তারা 40% ভোট আছে। আর আওয়ামী লীগের একারই এখন 50% ভোট আছে। আওয়ামী লীগের আগে 40% থাকলে আরো 10% বেড়ে গিয়েছে। জাতীয় পার্টি সহ হয়তো বা 55% হবে। ওভারঅল চিন্তা করুন এই পরিস্থিতি এখন বাংলাদেশে। সেই কারণে আওয়ামী লীগ ছাড়াই তারা নির্বাচন দিতে যাচ্ছে। যতই কূটনীতিক পেশার আসুক, যা করবে করুক ভারত, এই দেখেন তারা একমাত্র আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার জন্য তারা ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে, ফুটবল ধ্বংস করে দিচ্ছে, মিডিয়া ধ্বংস করে দিচ্ছে, তারা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিচ্ছে, তাদের কথা হচ্ছে ছায়ানট ধ্বংস করে দিচ্ছে, উদীচী ধ্বংস করে দিচ্ছে। তাদের কথা হচ্ছে বাংলাদেশ থেকে খেলা, মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রি, ছায়ানট, রবীন্দ্রসঙ্গীত সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ কোণঠাসা থাকবে, আমরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবো, ডানপন্থীদের বাংলাদেশে জয় জয়কার হবে। টেকনিক্যালি ভাবে কিন্তু কাজগুলো তারা ঠিকই করে ফেলছে। আর আমরা হুজুগে বাঙালি, হ্যাঁ আমাদের বাংলাদেশ মাথা মতো করে নাই, বুক ফুলিয়ে বাঁচবো, আমরা বুক ফুলিয়ে করবো, বুক ফুলিয়ে তোমরা পাল্টা করবা। কথা বুঝো নাই? বাংলাদেশ এই ক্রিকেটটা দিয়ে যা মানুষ চিনছিল, সাকিব হাসানকে দিয়ে বাংলাদেশকে যা চিনছিল, সেটাকে পোংটা মেরে দিছে এই 3 আসিফ মিলে। কথা বুঝুন নাই? গাজাখোর শিল্পী আসিফ একজন আছে, তারপরে ওই টোকাই আসিফ মাহমুদ, আর আমি মন উজাড় করে কাজ করব যদি কখনো মন্ত্রী হতে পারে আরেকজন আছে এই আসিফ নজরুল। এই মন উজাড় করে এরা বাংলাদেশ ক্রিকেটটাকে এবং দেশটাকে শেষ করে দিয়েছে। এই সার্বিক দেশে যে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। হয়তোবা জামাতও তাদের সিন্ডিকেট মিলে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। তারা যদি মনে করে 30টা আসনে বেশি পাবে না, 20টা আসনে বেশি পাবে না, তারাও নির্বাচন বয়কট করতে পারে, মানে নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারে। সেই কারণে এই সকল আলামতের কারণে অনেকেই মনে করছে 12 ফেব্রুয়ারি হয়তো নির্বাচন হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। সে কারণে আমি আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিচ্ছি। আপনারা মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কোনো সমালোচনা আলোচনারও করার দরকার নাই। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন হলে তো দেখতেই পাবেন। আর যদি না হয় তার 3-4 দিন আগে অনেক আলামত দেখতে পাবেন যে নির্বাচন হচ্ছে না। এত আগে থেকে আমরা কোনো জ্যোতিষী না, আমরা কোনো নবী পিরাউলিও না, আমরা 100% ভাবে বলতে পারবো নির্বাচন হচ্ছে না বা নির্বাচন হচ্ছে। কিন্তু এটা বলতে পারি, ডক্টর ইউনূস যে একঘেয়েরা অবস্থায় আছে, আওয়ামী লীগের উপর যে রাগ ক্ষোভ আছে, ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে এবং ডক্টর ইউনূস যদি সরকার টিকে থাকে, 90% সম্ভাবনা আছে 12 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে দেওয়া। 10% তাও সম্ভাবনা নাই। কেন বলছি? কারণ মানুষ তো আমরা। এই 10% আওয়ামী লীগও কিছু ঘটিয়ে দিতে পারে, জামাত ইসলামী এবং এনসিপিও নির্বাচন বয়কট করতে পারে। সে কারণে 10% সম্ভাবনাও রেখেছি নির্বাচন না হওয়ার, নাও হয়ে যেতে পারে ওই 10% সম্ভাবনার কারণে। তাই আপনারা তো হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, মনের ভিতরে অনেক সংখ্যা রাখারও কিছু নেই। নির্বাচন হলে হয়ে যাবে, না হলে নাই। এটাই হচ্ছে কথা। 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সে উত্তর পাওয়ার জন্য। আশা করছি এই আলোচনায় আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়েছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দী এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ, আর তার পাশে ফ্লোরে পড়ে আছে 9 মাস বয়সী নবজাতকের নিথর দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি। বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড়, ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না, অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন। কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত, আজ সেই নেতারাই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিগবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্জারি সম্পন্ন করছেন। মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দাবি করে তুলোধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপা সম্বোধন। অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন, তার মুখে এখন স্পষ্ট উচ্চারণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি। আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা। প্রশ্ন হলো, 1.5 বছর ধরে শ্বাসরুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এসব আশ্বাসে কতটা বিশ্বাস রাখতে চাইবেন? আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভোলানো আশ্বাসের ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন। মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকায় যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন, ঠিক তার 2 দিন আগেই ঢাকায় তারই দলের নেতাকর্মীরা মব করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে। ফলে নির্বাচনে জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তার আশ্বাসের চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 6টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকে 23 জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি। সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো,
স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও সাদ্দাম প্যারোলে মুক্তি পায়নি। এর পরিবর্তে যশোর কারাগার গেটে শেষ দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত 1.5 বছরে। গণ মামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন। অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। গণ মামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এর বাইরে সারা দেশে মবের তাণ্ডব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, সম্পদ লুট, হয়রানি সহ নানান অভিযুক্ত আছে। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর 19শে জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা। পুলিশের উপস্থিতি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 3 দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। এমন ভয়াবহ অবস্থার মধ্যেই ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 2 জোটের প্রার্থীরা। এই জন্য 1.5 বছর ধরে শেখ হাসিনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর। দর্শক, 2024 সালের আগস্টের যে ঢেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, সেই ঢেউয়ের তোড়ে আওয়ামী লীগ এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব। কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না। দেশের মোট ভোটার একটি বিশাল অংশ, ঐতিহাসিকভাবে যেটি 30 থেকে 48% যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তারা এখন কোথায় যাবেন? সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। এই বিশাল ভোট ভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল। 12,76,00,000 ভোটার এই মহাযজ্ঞে আওয়ামী লীগহীন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। সেটি টের পাওয়ার কারণে কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে শেখ হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট থেকে হয়ে গেলেন আপা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে শেখ হাসিনাকে আপার সম্বোধন করে ভোট চেয়েছেন। দাবি করেছেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে তিনি আছেন। বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুরগাঁয় আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনেরও ভূয়সী প্রশংসা করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন। এই দৌড়ে শুধু বিএনপি নয়, আছে সরকারের বড় মিত্র জামাত এবং এনসিপিও। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতারাতি নিজের তৈরি করা ইতিহাসও মুছে ফেলেছেন। গত বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা। মিয়া গোলাম পরোয়ার 23শে জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় দাবি করেন, রাজাকার ইস্যুটি নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন। এটি একটি নিষ্পত্তিকৃত বিষয়। শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরোয়ার। বলেন, সে নীতি পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন। অবশ্য অতীত রেকর্ড বলছে 2021 সালের 15 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোট আয়োজিত এক স্মরণসভায় মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন। তখন তিনি দাবি করেছিলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 2024 সালের 5 আগস্টের পর অবশ্য জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে কাছে টানার এই দৌড়ে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপি নেতারাও। তারা একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না, তারা চাইলে 10 দলীয় জোটে যোগ দিতে পারেন। বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ 14 দল, এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 24শে জানুয়ারি এই চরম বাস্তবতাটি তুলে ধরেছেন। বলেছেন, আওয়ামী লীগের ভোট সবাই চাইছে, শুধু জাতীয় পার্টি চাইলেই যত দোষ। জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো কোনো দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে। দর্শক, সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা। তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে।
স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দর্শক, 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে আওয়ামী লীগ কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 48% ভোট পেয়েছে। কিছুদিন আগেও আওয়ামী লীগের কোনো জনসমর্থন নিয়ে দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত। এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন, আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1.5 বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন, বাড়িঘরে যেতে পারছেন না, জীবন জীবিকার জন্য কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকতে হচ্ছে, গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এই প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে বিএনপি, জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ব্যক্তিগত ক্রোধের কারণে অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সৃষ্টি করেছিল। মজার ব্যাপার হলো, এই গহ্বরটি এখন এমন এক টানে সবাইকে আকর্ষণ করছে যে অতি বড় কট্টরপন্থী নেতাও এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ফেসিবাদী না বলে বন্ধু হিসেবে দেখার চেষ্টা করছেন। যে নেতারা গত 17 মাসে আওয়ামী লীগকে দেশের বুক থেকে মুছে ফেলার কথা বলেছেন, তারাই আজ এক একজন আওয়ামী লীগের ভোটের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরছেন। আদর্শ এখন ডাস্টবিনে, আর গদির লোভ এখন রাজনীতির প্রধান চালিকা শক্তি। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা, নাকি তারা যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালট ছুঁয়েই দেখবেন না? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবচেয়ে বড় বিজয় হবে রাজনীতির ডিগবাজির। 12ই ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে, কিন্তু সেই সরকারের ভিত্তি হবে সেই ফেসিবাদী ভোটারদেরই সমর্থন, যাদের গালি দিয়ে এই নেতারা একদিন মাঠ গরম করেছেন। বাংলাদেশের মানুষ এখন কেবল একটি কথাই বলতে পারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।